Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। প্রথমেই আমার সালাম জানাই। আশা করি রাসেল ভাই ভালোই আছেন এবং সব সময় ভালোর দলেই থাকেন। আমি অনেক ছোট বয়স থেকেই আপনার হোস্ট করা শোগুলো শুনেছি। অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রাসেল ভাই। আমি আমার পরিচয়টা গোপন রাখতে চাই। আমি রাজশাহী থেকে বলছি। আমি একজন ছাত্র, বাবা মার একমাত্র ছেলে। আমার বয়স অনেক কম। আমার সাথে কখনো কোনো রকম ভৌতিক বা প্যারানরমাল ঘটনা ঘটেনি। আমরা জানি যে আল্লাহ মানুষ জাতি এবং জিন জাতি সৃষ্টি করেছেন, সুতরাং আমি এগুলোকেই বিশ্বাস করি। বর্তমানে আমরা অনেক খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। হতাশার কোলে ঢলে পড়েছি। অনেকেই অনেক মর্মান্তিক পদক্ষেপ গ্রহণ করে ফেলছে। আমরা অনেকেই শুনেছি যে ভারতে জনপ্রিয় অভিনেতা আত্মহত্যা করে নিজের অকাল মৃত্যু ঘটায়। তার মারা যাবার 1 মাসেরও বেশি সময় হয়ে গেছে। হতাশা ছিল তার জীবনে। আমাদের জীবনেও প্রতিনিয়ত আসে, কিন্তু আমাদের সেটা মোকাবেলা করে যেতেই হবে। চারিদিক থেকে এমন অনেক খারাপ খারাপ সংবাদ আমাকে প্রচন্ড ভাবিয়ে তুলছে। আমি আমার জীবনে এমন ঘটা একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আসলে এটা কোনো ঘটনা না, এটা ভৌতিকও না, এটা একটা খারাপ স্বপ্ন আপনাদের মাঝে শেয়ার করতে চাই, যা কিছুটা হলেও অস্বাভাবিক। আমি এখানে একটু মেইলের বাইরে থেকে বের হয়ে এসে বলতে চাই যে আমরা স্বপ্ন নিয়ে এপিসোড করেছি, দেখি আমরা নেক্সট ঘটনাটাও স্বপ্নের পাই কিনা। আমার জানা মতে আরেকটা ঘটনা আছে স্বপ্নের, তো আজকের এপিসোডটা আমার যে পার্টটা সেটা স্বপ্ন নিয়ে হতেই পারে। চলে যাই। তো তিনি লিখছেন যে আমি নর্মালি রাত করেই ঘুমাই, ফজরের নামাজ শেষ করেই ঘুমাতে চাই, কিন্তু একদিন আমি খুব তাড়াতাড়ি ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে যাই এবং সেদিন আমি একটানা 12 ঘন্টার মতো ঘুমিয়েছি। আমি খারাপ স্বপ্ন সেভাবে দেখি না, মানে খুবই অস্বাভাবিক হয় তা না, কিন্তু সেদিন আমার দেখা অদ্ভুত স্বপ্ন দেখি যা ভাবলেই সারা শরীরের রোম দাঁড়িয়ে যায়। আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমি দেখলাম আমি একটা খারাপ কাজ করতে চলেছি, দুনিয়ার সবচেয়ে পাপ কাজ, তা হলো আত্মহত্যা। কেন করছি তা জানা ছিল না। আমি কোনো রকমের ডিপ্রেশনে ছিলাম না, শুধু দেখলাম আমি সিলিং ফ্যানের সাথে দড়ি পেঁচিয়ে ঝুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি তখন খুব কাঁদছিলাম, কারণ আমি সবার মাঝ থেকে বিদায় নিতে চলেছি। আমি ঝুলে গেলাম, আর কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর আমি দেখি আমার নিথর শরীর ঝুলে আছে, কারণ দেখলাম আমার পা খাট থেকে কয়েক ইঞ্চি ওপরে, আমার ঘাড় বাঁকা হয়ে গেছে এবং আমি নড়াচড়া করতে পারছি না। তখন বুঝলাম আমার শরীর আর আমার নেই। কিছুক্ষণ পর দরজা ভেঙে বাবা মা রুমে ঢুকতে যেয়ে দেখে তার ছেলের নিথর শরীর ঝুলে আছে। তারা অনেক কান্নায় ভেঙে পড়লেন। তাদের কান্না দেখে আমি বুঝলাম আমার মৃত্যু নিশ্চিত হয়েছে। তারপর আমি আবার জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর দেখি আমি আমার গ্রামের বাড়ির বারান্দায় শুয়ে আছি, ঠিক ওইভাবেই যেভাবে আমার দাদাকে শোয়ানো হয়েছিল। আমাদের বাড়ি বিশাল বড় এবং অনেক পুরনো। সবাই উপস্থিত অনুভব করতে পারছিলাম। আমি উঠে বসে গেলাম এবং লাশের দিকে তাকিয়ে দেখি আমার অসহায় শরীর এক গভীর ঘুমে আছে। নিজের লাশের দিকে আমি অসহায় হয়ে তাকিয়ে আছি। তখন আমার লাশ ধোয়ানো হচ্ছিল, কাফনের কাপড়ে মোড়ানো হচ্ছিল। আমি আমার মায়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু অবাক করা বিষয় ছিল একটা, তা হলো উপস্থিত ছিল যারা, তাদের একজনকেও আমি চিনি না। তাদের প্রত্যেকেই কাপড় পরে দাঁড়িয়ে আছে, একই কাপড় পরে।
এবং তাদের উচ্চতা ছিল অনেক। সাধারণ মানুষ এমন দেখায় না। তাদের মুখ দেখা যাচ্ছিল না, মুখের কাছে কালো অন্ধকার। আমি তাদের দিকে লক্ষ্য না করে নিজের লাশের দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর দেখি আমার লাশকে তুলে নিয়ে যেতে হচ্ছে এবং তাদের সাথে আমি যোগ দিলাম। একটা মানুষের লাশ অনেকটা ভারী হয়ে থাকে, তাই একসাথে অনেকেই বহন করে, কিন্তু আমার লাশ শুধু 3 জন বহন করছে। এত ভারী থাকা সত্ত্বেও তাদের মধ্যে একজন আমাকে বলে, তুমি খাটিয়ার একটা পাল্লা ধরো। আমি শুনে অবাক হয়ে যাই, কারণ আমার আত্মাকে সে দেখতে পায় এবং আমাকে আদেশ দেয়। আমি তখন খাটিয়ার একটা পাল্লা আমার কাঁধে তুলে রাখলাম। সাথে সাথে তার ওজন নিতে না পেরে পড়ে যাই এবং তারা দেখে এবং ভীষণ ক্ষেপে যায়। আমাকে কথা শোনাতে থাকে, নিজের লাশ নিজের বহন করার যোগ্যতা নাই, এ ধরনের কথা বলতে থাকে। আমার চোখে পানি চলে আসে। তাদের সাথে সাথে আমি হাঁটতে থাকি। অনেকক্ষণ পর নিজেকে তাদের সাথে এক খোলা মাঠে আবিষ্কার করি। সবাই এক কাতারে দাঁড়িয়ে, আমিও তখন আমার লাশের পাশে দাঁড়িয়ে। তারা আমাকে ডেকে বলল, এখানে আসো, জানাজা শুরু হবে এখন। আমি কাতার হয়ে দাঁড়িয়ে আমার লাশকে সামনে রেখে নামাজ পড়তে শুরু করলাম। নিজের জানাজা নিজেই আদায় করছি। আমি অনেক মানুষের জানাজা আদায় করেছি, কিন্তু আমার জানাজায় অনেক কম মানুষ উপস্থিত ছিল দেখে আমি অনেক ভেঙে পড়ি। ভাবতে থাকলাম আমার কঠিন শাস্তি হবে। আশেপাশে কোনো প্রাণীর চিহ্ন ছিল না। আমি আমার সামনে থাকা মানুষগুলোর চেহারা বুঝতেই পারছিলাম না। জানাজা শেষে কবরস্থানের উদ্দেশ্যে রওনা দিল সবাই। কিছুক্ষণ পর আমাকে দাফন করা হবে ভেবেই ভেঙে পড়ি আমি। কোথা থেকে কোথায় যাচ্ছি সে ব্যাপারে কোনো ধারণা অথবা মনোযোগ ছিল না। আমি শুধু তাদের পেছন পেছন হেঁটে যাচ্ছি। অনেকটা পথ অতিক্রম করার পর দেখি আমরা এক অচেনা কবরস্থানে। আমার কাছে ছিল সম্পূর্ণ অচেনা একটা জায়গা। এ ধরনের কবরস্থান আমি আগে কখনো দেখিনি। আমি ঢাকা, রাজশাহী, চাপাই, বগুড়া সব এলাকার কবরস্থান দেখেছি, তবে এই কবরস্থান কখনো দেখিনি। সময় তখন রাত, নিস্তব্ধ কবরস্থান, চারিদিকে খালি কবর। দু চোখ যতদূর যায় ততদূর কবর, পুরনো কবর, বড় বড় গাছপালা, অন্ধকার পরিবেশ। আমি জ্ঞান হারিয়ে ফেলি। আবার জ্ঞান ফিরে দেখি আমি কবরে শুয়ে। আমাকে মাত্রই শোয়ানো হয়েছে। আমি শুয়ে থেকে তাদের দেখতে পাচ্ছি এবং আমার কবর অত্যন্ত গভীর। আমার চারপাশে মানুষের ওপরে দাঁড়িয়ে। কিছুক্ষণ পর তারা মাটি দেওয়া শুরু করলো। শেষ দেখা হলো রাতের আকাশটা। হঠাৎ দেখি আমি সেই অবয়বদের মাঝে দাঁড়িয়ে মাটি ফেলছি কবরে, কিন্তু আমার লাশ তো আমার কাছে। আমি কবরে শুয়েই দেখছি যে আমি কবর দিচ্ছি, হুবহু আমি, এবং সে আমি এক তুচ্ছ মনোভাব নিয়ে মাটি দিচ্ছি, যেন আমি তার কাছে অচেনা। আমি ওঠার চেষ্টা করলাম, কিন্তু আমার পা আটকে গেছে, কিছুতেই নাড়াচাড়া করতে পারছি না। সে আমি আমাকে ফেলে রেখে চলে গেল। সবাই মাটি দিয়ে আমাকে ঢেকে রেখে চলে গেল। আমি একা রয়ে গেলাম। কবরের ভেতর কিছু দেখা যায় না, অত্যন্ত অন্ধকার। ভীষণ ভয় করছে। জীবনে এরকম অন্ধকার আমি দেখিনি। আমি শুনতে পাচ্ছিলাম ওরা বাইরে থেকে দাঁড়িয়ে আমার জন্য মোনাজাত করছে। আমি বারবার এক কথা বলছিলাম, ওরা আমাকে এভাবে ফেলে চলে গেল, কেউ কি এখানে আছে? আমাকে তুলে বের করো, আমি বেঁচে আছি। কিন্তু কোথাও কেউ নেই। অন্ধকারে আমার নিথর দেহ শুয়ে আছে। আমরা হয়তো শুনেছি আমাদের আপনজন কেউ মারা গেলে তারা আমাদের স্বপ্নে এসে ঠিক এভাবে আমাদের সাহায্য চায়। আমিও ওইভাবেই সাহায্য চাচ্ছিলাম। কবরে মুনকার নাকির পর্যন্ত আসেনি। ভাবলাম আমার প্রতি আল্লাহ কত ক্ষোভ, আমার কঠিন শাস্তি নিশ্চিত হবে, কারণ আত্মহত্যা যারা করে তারা আকাশ পায় না, পাতাল পায় না। হয়তো আমার ক্ষেত্রেও তাই হবে। আমি ভাবছিলাম তাহলে ঘুমের মধ্যেই আমি মারা গিয়েছি। আমার ঘুম ভেঙে যায়। দেখি আমি আমার রুমে, সারা শরীর ঘামে ভিজে গিয়েছে, প্রচন্ড কাঁপুনি দিচ্ছিল অবশ শরীর। মাকে সব ঘটনা তুলে বললাম। মা বলল, এগুলো ভুলে যাও, কিচ্ছু হবে না। আমি
আমি শুনেছি যে এমন স্বপ্ন কেউ দেখলে হয়তো তার সাথে এমন ঘটে না, হয়তো অন্য কারোর সাথে ঘটে। স্বপ্ন দেখা কবরের থেকে বাস্তবে পরকাল আরো ভয়ঙ্কর। ঘটনা এখানেই শেষ না। 2-3 সপ্তাহ পর 18 জুলাই এক দুঃসংবাদ পাই। আমার খুব কাছের বন্ধু আত্মহত্যা করে। 3 তলা বিল্ডিং এর ছাদ থেকে ঝাঁপ দেয়। কংক্রিটের রাস্তায় মাথার পেছনের অংশ আগে পড়ে, ঘাড় মটকে যায়, ঘটনাস্থলেই মারা যায়। প্রচুর রক্তপাত হয়। সেদিন এই সংবাদ শুনে আমার সারা শরীরের লোম দাঁড়িয়ে যায়, হাত কাঁপতে শুরু করে, নির্বাক হয়ে যাই। হয়তো ওই কথাই ঘটেছে। স্বপ্নে আমি আমার অস্বাভাবিক মৃত্যু দেখেছি, কিন্তু ঘটেছে আমার বন্ধুর সাথে। হয়তো সে আর বাঁচতে চায়নি, অনেক ভালো মানুষ ছিল সে। তার মৃত্যু অনেক অস্বাভাবিক এবং কারণ জানা যায়নি। হতে পারে ব্যক্তিগত কোনো কারণ। ঘটনাটা বিশ্বাস করতে হয়তো অনেকেই পারবেন না, কিন্তু এটা সত্যি। বিশ্বাস না হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার দিয়ে দেব। ভুল ত্রুটির জন্য ক্ষমা করবেন। ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবং আমি বিশ্বাস করি যে এই ঘটনাটা অনেক চমৎকার এবং অনেক চমৎকার একটা ঘটনা আপনি শেয়ার করেছেন আমাদের সাথে। এবং আমার কাছে সবচেয়ে আজব লাগে যে এইরকম একটা সমস্যার কথা যদি কেউ জানে বা এরকম একটা সমস্যার কথা যদি কেউ শোনে, তাহলে তার একই সাথে ভয়ও লাগবে, আবার কষ্টও লাগবে। আমারও খুব ভয় লেগেছে এবং কষ্ট লেগেছে। এবং আমি বিশ্বাস করি যে আমি অনুভব করতে পারি যে আপনি ওই সময় কি ধরনের কষ্ট পেয়েছেন। এবং খুব অস্বাভাবিক, কিন্তু আপনি পুরো এক্সপিরিয়েন্স করছেন। আপনি কোনোদিন কবরের ভেতরে যাননি, তাহলে আপনি কিভাবে এক্সপিরিয়েন্স করলেন বা কিভাবে ভাবতে পারলেন ওই জিনিসটা? আমার কাছে এইটা সবচেয়ে বেশি অবাক লেগেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনার জানাজার জন্য খুব অল্প সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে, তারা চলে যাচ্ছে আপনি কবরের ভিতরে। কখনো কখনো আপনি যে মানুষটি মারা গিয়েছে তার রোল প্লে করছেন, আবার কখনো কখনো সেই মানুষটি, যে মানুষটি এখনো জীবিত, আপনাকে কবরে শোয়াতে এসেছে। খুব অদ্ভুত ঘটনা। এবং এরকম ঘটনা যদি আপনাদের কাছেও থাকে অবশ্যই পাঠাবেন। আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ঘটনাটির সময় 1973 সাল, বেশ অনেক আগের ঘটনা। ঘটনাটির স্থান পাবনা জেলার পাকশি, আমরা যেটা পাকশি বলি আর কি। আপনারা পাকশির নাম শুনেছেন, বিশেষ করে পাকশিটা কিন্তু হার্ডিঞ্জ ব্রিজের জন্য আমরা বিখ্যাত। পাকশিটা আমরা মানে হার্ডিঞ্জ ব্রিজের নামই আসলে চিনি, পাকশি ব্রিজ, পাকশি হার্ডিঞ্জ ব্রিজ বলে আমরা সবাই চিনি। তো আমি এই পাকশির একটি ঘটনা বলবো। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা পাকশিতে গিয়েছেন, আমি একটু এনভায়রনমেন্টটা বলি। আপনারা যদি এখন যান, আপনারা কিন্তু যাওয়ার সময় দেখবেন যে পাকশির এক পাশে বিশাল নির্মাণযজ্ঞ হচ্ছে, খুব আলো, অনেক কিছু। কিন্তু আর একটা পাশ ঠিক ততটাই অন্ধকার। একটা পাশ যেমন আলো, আর একটা পাশ ঠিক ততটাই অন্ধকার। বিশেষ করে আপনারা যদি পাবনা থেকে ভেড়ামারার দিকে যান, আপনারা হাতের বাম পাশে আপনারা বিশাল দেখবেন যে সরকারি অবকাঠামো নির্মিত হচ্ছে। কিন্তু হাতের ডান পাশে দেখবেন একদম শুনশান, নীরবতা, অন্ধকার, তেমন কিছুই দেখা যায় না। ঠিক মনে হবে যে এক পাশে দিন আর এক পাশে রাত, এরকম মনে হবে। তো যেই পাশটাতে অন্ধকার মনে হয়, ওটা দিনের বেলাতেও আজ এখন পর্যন্ত সেই জায়গাতে লোকবসতি খুবই কম। পাকশি যে স্টেশনটা, যে স্টেশনের পাশে যে বিশাল জায়গা রয়েছে, রেলের জায়গা, সেখানে কিন্তু অনেক হন্টেড স্টোরি রয়েছে। সেই
আশেপাশে যে গ্রাম রয়েছে সেই গ্রামগুলোতেও কিন্তু অনেক স্টোরি রয়েছে। আমি আজকে এমনই একটি স্টোরি আপনাদেরকে বলবো। তো সেই স্টোরিটা একটি কুয়া কেন্দ্রিক, একটা কূপ বা কুয়া, এই কুয়াকে কেন্দ্র করে আজকে আমাদের স্টোরি। যারা পাকশিতে আছে, পাকশির যদি কেউ আমার এই গল্পটা শুনে থাকেন বা পাকশির ওদিকে কেউ গিয়েছেন, তারা আমার ঘটনার সঙ্গে একটু মিলিয়ে নিতে পারবেন। ঘটনাটি আমি শুনেছি পাকশিতে ফুরফুরা শরীফের একটি মাদ্রাসা রয়েছে। ওই মাদ্রাসারই একজন শিক্ষার্থীর কাছে আমি এই গল্পটি শুনেছি। সেই শিক্ষার্থীর নাম হচ্ছে হাফেজ নাইম। এই হাফেজ নাইমের কাছ থেকে আমি এই ঘটনাটি শুনেছি। তা আশা করছি আপনাদের ঘটনাটি সবার ভালো লাগবে। ঘটনাটির সময়কাল আমি আগে বলেছি 1973 সাল। হার্ডিন্স ব্রিজ থেকে কেউ যদি পাকশির মেইন বাজারের দিকে যেতে যায়, এখন পর্যন্ত হাতের দুপাশে বিশাল বড় বড় গাছ রয়েছে, শতবর্ষী এক একটা গাছ। এখনো সেদিক মানে আপনার দিনের বেলা যেতে গা ছমছম করে উঠবে। সেই পাকা, এখন তো পাকা রাস্তা হয়েছে, দুই পাশে গাছগুলো রয়েছে। তো আমরা যদি ওই দিকে যেতে থাকি, যে যাওয়ার সময় হাতের ঠিক বাম পাশে আমাদের বেশ একদম ফাঁকা জায়গা পড়বে। আর ওই ফাঁকা জায়গাটা আরেকটু পার হয়ে গেলেই মানে পদ্মা নদী। ওই জায়গাগুলোতে এখনো ওইভাবে জনবসতি নেই। তো ওই জায়গাতে একসময় বেশ একটু ঝোপঝাড় এরকম ছিল আর কি। ওই ঝোপঝাড়ের মধ্যে ব্রিটিশ পিরিয়ডের একটি কুয়া ছিল। বলা হয় যে হার্ডিন্স ব্রিজ যখন তৈরি করা হয়, ওই তৈরি করার সময় খাওয়ার পানির প্রয়োজন ছিল, তখন ওই জায়গাটাতে একটা কুয়া খনন করা হয়েছিল। তো ওই কুয়াটা মানে ওরকমই পড়ে আছে, এরকম বলা হতো আর কি, ওই ঝোপঝাড়ের মধ্যে। অনেকে কিন্তু ওই ঝোপঝাড়ের ওদিকে দেখা যেত যে আপনার গরু ছাগল এগুলা বেঁধে রাখতো, এরকম কিন্তু হতো। তো এভাবেই যখন একটা সময় আস্তে আস্তে যখন ঝোপঝাড় কমে আসে, কুয়ার ওই জায়গাটা উন্মুক্ত হয়ে পড়ে। কুয়ার মধ্যে কিন্তু পানি ছিল, কুয়ার মধ্যে পানি ছিল এবং কুয়া কেন্দ্রিক কিছু অদ্ভুত কথা প্রচলিত ছিল। যেমন ওই কুয়াটা কিন্তু খুব বেশি গভীর ছিল না, নিচে পানি দেখা যেত। কিন্তু ওই কুয়াতে যদি কেউ শব্দ করত, কোনো প্রতিধ্বনি ফিরে আসতো না। আমরা দেখেছি, আমরা তো নর্মালি জানি সাধারণত 16.5 মিটার দূরত্ব যদি কম হয় তাহলে কিন্তু আমরা কোনো প্রতিধ্বনি পাই না। কিন্তু ওই কুয়াটি প্রায় 20 মিটারের মতো গভীর ছিল, মানে নিচের পানিটা দেখা যেত প্রায় 20 মিটারের মতো গভীর ছিল। কিন্তু ওখানে কোনো শব্দ করলে কোনো প্রতিধ্বনি ফেরত আসতো না। এটা অনেকেই চিন্তা করতো, কি ব্যাপারে, এই কুয়াতে কথা বললে কথা ফেরত আসে না। আর একটা বিষয় হলো, ওই কুয়াতে অদ্ভুত কিছু শব্দ হতো। শব্দ বলতে কেমন, যে মনে হতো যে কুয়ার পানির মধ্যে বড় বড় মাছ রয়েছে, এরকম মাছের মতো শব্দ, মাছ যেভাবে পুকুরে শব্দ করে এরকম শব্দ হতো। আর একটা বিষয় হতো, সেটা হচ্ছে যে কেউ যদি খুব মানে ভালো করে কুয়ার মধ্যে যদি কান পাততো, তখন ওর মধ্যে অসংখ্য মানুষের কথা বলার শব্দ শোনা যেত। এই টাইপের বিষয় ওখানে ছিল। অনেকের কাছে এই কথাগুলো মানে প্রচারিত হয়ে যায় যে ওখানে এরকম এরকম আছে। অনেকে কুয়ার ওখানে দেখতে যায়, কেউ কান পাতলে কেউ শব্দ শোনে, কেউ শোনে না। কিন্তু ওই যে ভেতরে যে মাছ রয়েছে, ওরকম পানি নড়াচড়া করে উঠতো, বা মাছ যেভাবে একটু ঢেউ সৃষ্টি করে ওরকম ঢেউ সৃষ্টি হতো। তো এইরকম মোটামুটি সবাই দেখতো। এবং এটা ঠিক যে এই যে শব্দ করলে যে শব্দ ফেরত আসতো না, এটাও ঠিক, এটাও সবাই করতো। কিন্তু ওই যে কান পাতলে যে অনেক মানুষের কথাবার্তা বলার শব্দ, এই জিনিসগুলো সবাই সবসময় শুনতো না, কেউ শুনতো কেউ শুনতো না, বিষয়টা এমন ছিল। তো এর মধ্যে ঘটনাটি যেটা ঘটে আর কি,
এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার ছেলেকে ওই মানে মাদ্রাসায় ভর্তি করিয়েছিল। তো ওই ভর্তি করানোর পরে ওই ছেলের যে সহপাঠী, এই সহপাঠীর কাছে হাফেজ নাইমের কাছে গল্প করেছে যে আমার বাবার সাথে একটা ঘটনা ঘটেছিল। তো ওই ঘটনাটি বেসিক্যালি আমি সংগ্রহ করতে পেরেছি, সেটি আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো এই যে মুরব্বী, তো এই মুরব্বী যিনি ছিলেন ওনার নামটা কিন্তু আমি আসলে জানতে পারি নাই, বা আমি একবার হালকা শুনেছিলাম, আসলে আমার মনে নেই ওনার নামটা আসলে কি। তো আপনারা একটা নাম মনে মনে চিন্তা করে নেন, যে চিন্তা করেন নাম, ওনার নাম আব্দুল আলিম, এরকম একটা চিন্তা করে নেন, কারণ ওনার এক্সাক্ট নাম আমি আসলে আমার মনে নেই, বা আসলে ওইভাবে মানে মনে রাখার মতো করে শুনতেও পারি নাই। আর যিনি বলেছেন উনিও আসলে এক্সাক্ট নামটা আমাকে ওইভাবে বলতেও পারেন, যার কারণে আসলে এই জন্য বললাম মনে নাই। আসলে কোনো মতে একটু ভাঙা ভাঙা বলেছিলেন। যাই হোক, তো ধরে নেন যে না, তার নাম হচ্ছে আব্দুল আলিম। তো এই আব্দুল আলিম উনি তখন বেশ মানে কিশোর বয়সী। তখন উনি এবং ওনার কয়েকজন বন্ধু বান্ধব ওনারা চিন্তা করেন যে ওই কুয়াতে খালি শুনি মাছ আছে, আমরা আজকে 4 বন্ধু মিলে ওখানে মাছ ধরতে যাব, আমরা বড়শি ফেলবো, দেখি আসলে ওখানে আমরা মাছ পাই কিনা। তো সত্যি ওনারা 4 বন্ধু মিলে সেখানে বড়শি নিয়ে যান। এই আমি কিন্তু ঘটনা বলছি সব দিনের বেলার ঘটনা, যা হচ্ছে সব দিনের বেলা। তো উনি বড়শি নিয়ে সেখানে যান, উনি সহ ওনার 4 বন্ধু, আব্দুল আলিম এবং তার 4 বন্ধু, মানে তার আরো 3 বন্ধু, টোটাল 4 জন সেখানে যান। যাওয়ার পরে বাস তারা সেখানে বড়শি ফেলেন। ঠিক অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু কোনো মানে বড়শির যেই যারা আধার ফেলেছে সেখানে কোনো মাছের কোনো উপস্থিতি, কোনো মাছ কোনো আধার খায়ও না, কিছুই না। অথচ তারা কিন্তু কুয়ার পানিতে দেখছে যে পানি নড়ে উঠছে, তার মানে নিচে কিছু আছে। এভাবে যখন প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা হয়ে যায়, সবাই অধৈর্য হয়ে যায় যে ধুর, এখানে আসলে কিছুই নাই, নিচে মনে হয় ব্যাং ট্যাং আছে, বা ওই দূরে তো পদ্মা নদীর সাথে এই কুয়ার কোনো সংযোগ রয়েছে, যার কারণে এই পানিটা এইখানে চলে আসছে, এরকম তারা চিন্তা করে। আর যদি থেকেও থাকে কোনো ব্যাং ট্যাং এই টাইপের কিছু থাকতে পারে, এখানে কোনো মাছ নাই, মাছ থাকলে এতক্ষণে অবশ্যই আমাদের বড়শির ছিপে আমাদের টান পড়তো। এদিকে 3 জন অধৈর্য হয়ে বলে যে আমরা চলে যাব, কিন্তু আব্দুল আলিম উনি আর যেতে রাজি না। উনি বলে না, আজকে আমি দেখেই ছাড়বো আসলে মাছ এখানে আছে কিনা, খালি শুনি যে এখানে বিশাল বিশাল মাছ আছে, কই আজকে দেখবো মাছ আছে কিনা। ওদিকে 3 জন বলে যে ঠিক আছে, তুই থাক, আমরা গেলাম। তারা মোটামুটি হাসি তামাশা করে আব্দুল আলিমের দিকে তাকিয়ে হাসি তামাশা করে তারা তাদের মতো হাঁটা দেয়। দিকে আব্দুল যখন ওই 3 জন চলে যাচ্ছে, বেশ দূরে চলে গেছে, মানে এতটুকু দূরে যে চিৎকার দিলে বা কোনো ডাক দিলে তারা শুনতে পারবে, এতটুকু দূরে স্পষ্টভাবে আর কি শুনতে পারবে। তখন হঠাৎ করে আব্দুল আলিম তার বড়শির ছিপে টান অনুভব করে। কিন্তু আব্দুল আলিম চিন্তা করে, এখন যদি মাছ ধরি তাহলে তো আবার ওরা চলে আসবে, চলে আসলে তখন আবার দেখা গেল আমি মাছ পেলাম না, ওরা মাছ পাওয়া শুরু করলো। তখন আর উনি কিছু বলেন না, উনি কিছু বলে নাই, কিন্তু দেখা যাচ্ছে যে ওই ছিপের টানটা বেশ আস্তে আস্তে ভারী বা কঠিন হয়ে আসছে, এবং উনি কিছুতেই মানে ছিপটা উপর দিকে টেনে তুলতে পারছেন না। যখন টেনে তুলতে পারছে না, তখন সে চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু টেনে তুলতে পারছে না। এদিকে কি হয়, তার যে 3 বন্ধু হঠাৎ করে ধপাস করে একটা জোরে শব্দ শোনে। ওরা বলে কি ব্যাপার, এত জোরে শব্দ হলো কিসে, পানির মধ্যে মানে কোনো জিনিস কি পড়লো। তাকিয়ে দেখে ওই কুয়ার কাছে আব্দুল আলিম নাই। তখন 3 বন্ধু চিন্তা করে কি ব্যাপার, এত জোরে শব্দ হলো, আব্দুল আলিমের মধ্যে পড়ে গেল। ওরা দৌড়ে ওই কুয়ার কাছে যায়। কুয়ার কাছে যাওয়ার পর দেখে যে ওইখানে বড়শিও নাই, কিছুই না, আব্দুল আলিমও নাই,
কিন্তু কুয়ার মধ্যে একটা অদ্ভুত জিনিস হচ্ছে। আমরা অনেক সময় নদীতে যে পাক সৃষ্টি হয় না, বা ঘূর্ণিঝড়ের মধ্যে যেটা সৃষ্টি হয়, কুয়ার পানিতে ওরকম ঘূর্ণিঝড়ের মতো সৃষ্টি হয়েছে, ওরকম পাক সৃষ্টি হয়েছে। ওই তিনজনই বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে, এবং একজন ওখানে থাকে আর দুইজনকে বলে দৌড় দিয়ে যাও, আশেপাশে যত লোক আছে সবাইকে ডেকে নিয়ে আসো। তখন ওদের আর ভাগ্য ভালো, বেশি দূর যেতে হয়নি, দেখে যে একটা ভ্যান যাচ্ছে, ভ্যানে আবার কয়েকজন যাত্রী যাচ্ছে। ওই যাত্রীর মধ্যে একজন হুজুর টাইপের একজন লোক ছিলেন। তখন ওরা বলে যে আমার বন্ধু এই যে পানির মধ্যে পড়ে গেছে, দেখেন পানিতে কেমন কি হচ্ছে, পাক হচ্ছে, আপনারা একটু তাড়াতাড়ি আসেন, আমার বন্ধুকে উদ্ধার করতে হবে। তখন তারা সবাই দৌড়ে সেখানে চলে আসেন, কিন্তু কুয়ার ভিতরের অবস্থা দেখে কারো কিন্তু কোনো সাহস হয় না ওর মধ্যে নামার, কারণ পানি পাক খাচ্ছে। তো তখন ওই হুজুর টাইপের যিনি লোক ছিলেন, তখন উনি একটা কাজ করেন, সেটা হচ্ছে উনি একটি মাটির একটি টুকরা উঠান, শুকনা মাটির টুকরা, সেখানে একটু দোয়া পড়ে ওই টুকরাটি পানির মধ্যে ফেলে দেন। অদ্ভুত ব্যাপার, পানির মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে কুয়ার পাক বন্ধ হয়ে যায়, এবং নিচ থেকে মানে পানির মধ্য থেকে হঠাৎ করে ওই আব্দুল আলিমকে মনে হলো কেউ যেন ছুঁড়ে বাইরে ফেলে দিল। মানে এমন ভাবে ছুঁড়ে ফেলেছে, সে উপরে এসে একদম কুয়ার উপরে এসে পড়েছে। তখন সে সেন্সলেস অবস্থায় ছিল, মানে তার পেটে অনেক পানি চলে গেছে। তাড়াতাড়ি তার পেট থেকে পানি বের করার ব্যবস্থা করা হলো, তার জ্ঞান ফিরল। তখন সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে। তখন বলল যে আমি মাছ ধরছিলাম, হঠাৎ করে বড়শিতে অনেক টান অনুভব করি। টান অনুভব করার পরেই হঠাৎ করে আমার মনে হলো কে যেন আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিল, এবং কুয়ার মধ্যে যখন আমি পড়ে যাই তখন দেখি সেখানে এক ভিন্ন জগৎ। সেখানে পানির মধ্যে দেখি অনেক মানুষ, সবারই মুখে দাড়ি, মাথায় পাগড়ি, এরকম অনেক মানুষ। এবং একজন আরেকজনকে বলা বলি করছে যে এ আমাদেরকে বিরক্ত করার জন্য কেন আসছে, বারবার বিরক্ত করছে, একে আর ছাড়া যাবে না, এরকম তারা বলা বলি করছে। কিন্তু হঠাৎ করে একটা বিশাল আকৃতির কিছু কুয়ার মধ্যে পড়লো, ওই আব্দুল আলিম বলছে। তখন ওই লোকদের মধ্যে একজন সর্দার ছিলেন, উনি বললেন যে ছেলেটাকে উপরে পাঠিয়ে দাও, আশা করি এরপরে এখানে আর কেউ আসবে না। তখন তাকে একজন ধরে উপরে ছুঁড়ে মারে। এইটুকুই আব্দুল আলমের মনে আছে, এই অদ্ভুত ঘটনাটা। এই যে একজন মুরব্বী, উনি একটা ছোট্ট একটা ঢিল সেখানে মেরেছিলেন, কিন্তু আব্দুল আলিম নিচে থাকা অবস্থায় সে দেখেছে বিশাল একটা ঢিলের মতো, পাথরের মতো নিচে পড়েছে, এবং সেটার কারণে একজন ওদের যে সর্দার টাইপের একজন আছেন, উনি বলে যে ছেলেটাকে উপরে পাঠিয়ে দাও। তো এতটুকুই তার মনে আছে। তখন এই ঘটনাটা আশেপাশে যখন ছড়িয়ে গেল যে এই কুয়াতে এই ধরনের অদ্ভুত বিষয় হয়, কারণ প্রথমত অদ্ভুত বিষয় ছিল সেখানে আওয়াজ করলে সে আওয়াজটা ফেরত আসতো না, সেখানে বড় টাইপের মাছ আছে এরকম শব্দ হতো, কিন্তু কেউ কখনো মাছ সেখানে শিকার করতে যায় নাই, কারণ সেখানে একটা ভয়ের ব্যাপার ছিল, ভয় পেত। এই 4 কিশোর যখন এই রহস্যটা উদ্ঘাটন করে, তখন ওই মুরব্বী বলে যে তোমরা একটা কাজ করো, গ্রামের কয়েকজন লোককে বলে তোমরা এই কুয়াটাকে বন্ধ করে দাও, কারণ এখানে যেন আর কেউ না আসে, কুয়াটা বন্ধ করে দাও। তখন গ্রামবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় ওই কুয়াটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ওটা একদম মাটির সঙ্গে মিশে গেছে, ওটার কোনো অস্তিত্ব এখন আর নাই। এখন ওখানে খুঁজলেও আর কোনো ওই কুয়াটার অস্তিত্ব পাওয়া যাবে না। তবে গ্রামের যারা প্রাচীন যারা আছে বা প্রবীণ যারা আছেন পাকশিতে, তো তারা হয়তোবা কুয়াটির অবস্থান বা কুয়াটির ইতিহাসটা অবশ্যই জানবেন। ইতিহাস বলতে এটির যে ঘটনাটা সেটা অবশ্যই জানবেন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, স্পেশালি ওই জায়গাটা বা ওই জায়গা থেকে আরো বেশ কিছু জায়গা যখন
2003 সালের দিকে লালন শাহ সেতু নির্মাণ কাজ শুরু হয়, তখন কিন্তু ওখানে যারা চাইনিজ যারা ওই সেতুটা তৈরি করতেছে, এখন যারা পদ্মা সেতু তৈরি করছে, এই যে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, যেটা ওই লালন শাহ সেতু কিন্তু তারাই তৈরি করেছিল। তো ওরা যেটা করেছিল, ওরা কিন্তু ওই জায়গাটা বেশ পরিষ্কার করে নিয়ে ওরা ওখানে থাকার জন্য সুন্দর আবাসন তৈরি করেছিল। সেই আবাসন ব্যবস্থা কিন্তু এখনো সেখানে আছে, আপনারা যদি পাখিতে যান এখনো সেটা দেখতে পাবেন। ওরা তো চলে গেছে, কিন্তু ওই জায়গাটা পুলিশ এবং আনসার ক্যাম্প হিসাবে ব্যবহৃত হয়। আপনারা যদি পাখিতে যান এখনো সেই জায়গাটা দেখতে পাবেন, যে সেই জায়গাটা এখন ওইভাবে ব্যবহৃত হচ্ছে। তো ওরা ওইভাবে আরো সুন্দর করে পরিষ্কার করে ফেলেছে। এখন কুয়ার কোনো ধরনের কোনো অস্তিত্ব এখন আর নাকি বোঝার কোনো উপায়ই নাই। আগেও ছিল না, এখন তো আরো নাই। তো এটি ছিল ঘটনা। আমি আফনান আছি আপনাদের সাথে। প্রিয় লিসেনার, আমি এখন যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটির স্থান মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেব রামপুর গ্রামের একটি ঘটনা। ঘটনাটি আমাকে যিনি শেয়ার করেছেন তার নাম হচ্ছে মিঠু শিকদার। ইতোমধ্যে মিঠু শিকদারের একটি ভিডিও আপনারা দেখেছেন। একদম সাদামাটা সহজ সরল একজন মানুষ, অনেক কষ্ট করে ক্যামেরার সামনে কথা বলেছেন। ওনার কাছ থেকেই ঘটনাটি আমি কালেক্ট করেছি। আর ওনার কাছে যিনি নিয়ে গিয়েছিলেন আমারই একজন স্টুডেন্ট, তার বাড়ি সাহেব রামপুর। তো যারা নিয়ে গিয়েছিলেন এবং যারা বলেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ঘটনাটি শুরু করতে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, ঘটনাটি একটু ব্যতিক্রম এবং অনেকটাই আবার কমন। হঠাৎ করে শুনতে গেলে মনে হবে যে এরকম ঘটনা তো শুনেছি, কিন্তু আমার কাছে বেশ ব্যতিক্রম লেগেছে, যার কারণে আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঘটনাটির সময় 1965 সাল। ঘটনাটি যার মাধ্যম দিয়ে সূত্রপাত পায় তিনি হচ্ছেন এই মিঠু শিকদারের দাদা। উনি বেশ একজন তান্ত্রিক টাইপের। তান্ত্রিক বলতে যেটা বোঝায়, গ্রাম অঞ্চলে তাদেরকে ফকির বলা হয়। হ্যাঁ, ফকির আসলে নর্মাল যে ফকির গুলো আমরা দেখি এমন না। সাধারণত যারা ঝাড়ফুঁক, তারপরে জিন নিয়ে কাজ করে, এদেরকে ফকির বলা হয় আর কি। উনি ওই টাইপেরই একজন মানুষ ছিলেন। কোনো একটা কারণে, কি কারণে এটা কেউ বলতে পারে না, কোনো একটা কারণে একটা জিনকে উনি বোতলে বন্দি করে ওনার বাড়ির একটু পেছন দিকে মাটির বেশ গভীরে পুঁতে রাখেন। এরপর আস্তে আস্তে দিন কেটে যেতে থাকে। ওই বোতলটি যেখানে পুঁতে রাখা হয়েছিল সেখানে বেশ বছর 3-4 মধ্যে মানে বাঁশ ঝাড় হয়ে যায়, অনেক বাঁশ। মানে বাঁশগুলো এত ঘন হয়ে গিয়েছিল সেখান দিয়ে দিনের বেলাও মানুষজন যেতে ভয় পেত। বাঁশঝাড় কেন্দ্রিক একটি ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব। মিঠু শিকদারের একজন আত্মীয় একদিন রাতের বেলা এই বাঁশঝাড় পার হয়ে আসছিলেন। যখন বাঁশঝাড়ের ঠিক মাঝামাঝি উনি এসেছেন হাঁটতে হাঁটতে, হঠাৎ করে ওনার মনে হলো যে দুটো বাচ্চার হাসাহাসির শব্দ উনি শুনতে পাচ্ছেন। উনি চিন্তা করলেন এত রাত্রে বাচ্চার শব্দ কোথা থেকে আসছে। তখন চাঁদের আলো ছিল। উনি আশেপাশে তাকালেন, কিন্তু কোথাও কোনো বাচ্চা দেখতে পাচ্ছেন না। কিন্তু ওনার মনে হলো এই হাসাহাসির শব্দগুলো মনে হচ্ছে উপর থেকে আসছে। তিনি যখন উপরের দিকে তাকান, তিনি দেখেন
যে মাঝারি সাইজের দুটো বাঁশ পাশাপাশি আছে, সেই বাঁশের একদম মাথার দিকে দুটো বাচ্চা দুটো বাঁশের মাথায় বসে আছে এবং ওরা ওই বাঁশের মাথায় বসে দোল খাচ্ছে এবং হাসাহাসি করছে। তো উনি একটু সাহস করে বলেন যে এই তোমরা কারা, এত রাত্রে এখানে কি? কিন্তু ওনার কথা শুনে ওই বাচ্চা দুটি ভেঙচি কাটা শুরু করে। শুধু তাই নয়, বাঁশের বিভিন্ন কুঞ্চি, যেগুলো আমরা বলি ছোট ছোট ডালপালা, স্থানীয় ভাষায় আমরা কুঞ্চি বলি, এগুলো ভেঙে ছোট ছোট টুকরো করে তার গায়ের দিকে ছুঁড়ে মারতে শুরু করে এবং সেগুলো তার গায়ে লাগতে থাকে। যদিও তিনি ব্যথা পাচ্ছিলেন না, কিন্তু তারপর উনি খুব বিরক্ত হয়ে বলে যে তোমাদের বাবা মাকে ডাকবো, তাড়াতাড়ি নামো এখান থেকে। কিন্তু তারা কোনো ভ্রুক্ষেপই করছিল না, মানে তার কথায় তারা কোনো পাত্তাই দিচ্ছিল না, উল্টো ব্যঙ্গ বিদ্রুপ করা শুরু করেছে। হঠাৎ করে উনি অদ্ভুত একটা জিনিস ফিল করেন এবং দেখেন, সেটা হচ্ছে ওই দুটো বাচ্চা হঠাৎ করে নিজেদের মধ্যে কি যেন কানাকানি করলো। তাদের মধ্যে ভীত সন্ত্রস্ত একটি ভাব, মনে হচ্ছে তারা খুব ভয় পেয়েছে কোনো একটা বিষয়, এবং তারা দুজন লাফ দিয়ে দুই দিকে চলে গেল, এক বাস থেকে আরেক বাস, আরেক বাস থেকে আরেক বাস, এরকম করতে করতে অদৃশ্য হয়ে গেল। কিন্তু ওই ব্যক্তি চিন্তা করলো কি ব্যাপার, হঠাৎ করে এরকম চলে গেল কেন, আমি তো কোনো দোয়া কালামও পড়িনি। তখন উনি দেখতে পাচ্ছিলেন যে বেশ একটু দূরে যে বাসগুলো আছে সেগুলো ভয়ঙ্কর ভাবে নড়ে উঠছে এবং মনে হচ্ছে যে সব বাসগুলো সরিয়ে সরিয়ে কোনো একটা জিনিস আস্তে আস্তে ওনার দিকে চলে আসছে। উনি কাল বিলম্ব না করে উনি দেন ওখান থেকে দৌড় দিয়ে উনি ওনার বাসায় গিয়ে পৌঁছেন এবং পৌঁছে সেখানে সেন্সলেস হয়ে যান। পরে জ্ঞান ফেরার পরে উনি সব ঘটনা খুলে বলেন। এই ঘটনাটি যখন আশেপাশে সবাই জানাজানি হয়ে যায়, তখন এই মিঠু শিকদারের যিনি দাদা, তখনও তিনি জীবিত ছিলেন, তখন উনি জানতে পারার পর উনি সবাইকে খালি বলে দেন যে রাতের বেলা বাস ছাড়ের এদিক দিয়ে আসা যাওয়া করার দরকার নাই। কিন্তু উনি কি ঘটনা ঘটেছে বা এই ঘটনাগুলো আর যাতে না ঘটে সেটা বন্ধ করার কোনো পদক্ষেপ নেননি। এরকম বাস ছাড়ে প্রতিনিয়তই কখনো ছোটখাটো ঘটনা, কখনো বড় ধরনের ঘটনা এরকম ঘটতে থাকে। সাধারণত বাস ছাড় কেন্দ্রিক যে ঘটনাগুলো হয়, যে বাস মানে মাটির সাথে লেগে আছে আবার উঠে যাচ্ছে, এরকম ঘটনা, এটা আপনারা অনেকেই শুনেছেন এই ঘটনাগুলো, এই জন্য আমি এগুলো এখন আর বলতে চাচ্ছি না। বাস ছাড়ের ঘটনা যখন ঘটতো তখন কিন্তু এই মিঠু শিকদারের দাদার বাড়িতে কোনো ঘটনা ঘটতো না। মিঠু শিকদারের দাদা যখন মারা যান, এরপর থেকে ওই বাড়িতে ঘটনা ঘটা শুরু হয়। একদিন রাতের বেলা হঠাৎ বাজ পড়ার শব্দ। বাড়ির সবাই চিন্তা করে কি ব্যাপার, এখন তো বর্ষাকাল না বা মানে ঝড়ের সময় না, হঠাৎ বাজ পড়ার শব্দ কোথা থেকে আসলো। তারা দরজা খুলে বের হন, বের হয়ে এমন কিছুই দেখেন না। তারা মনে করে হয়তো বা পাশের কোনো বাড়িতে বা অন্য কোথাও কোনো শব্দ হয়েছে, এটাই রাতের বেলা বেশি জোরে শোনা গেছে, বাজ পড়ার শব্দ বলে মনে হচ্ছে। এটা হলো একদিনের। আর একদিন যেটি হয় সেটি ওনারা ফিল করেন নাই বা ওনারা দেখেন নাই। তাদের পাশের বাড়ির লোকজন এসে বলছে যে রাতের বেলা ওই বাড়িতে অনেক আলো দেখেছেন, মনে হচ্ছে যে অনেকগুলো সার্চ লাইট জ্বলছে এবং সার্চ লাইটের আলোতে পুরো বাড়ি আলোকিত হয়ে আছে। এটি একটি ঘটনা।
আরেকদিন রাতটা 2টো কি 2:30 এমন সময় হঠাৎ টিনের চালে ধাপ ধুপ শব্দ, মনে হচ্ছে কেউ ঢিল ছুঁড়ছে। অনেকক্ষণ ধরে ছোড়ার পরে, মানে এরকম শব্দ হওয়ার পর ওনারা বাইরে বের হয়ে আসেন। এসে দেখে প্রচুর হাড়গোড় বাড়ির উঠোনে পড়ে আছে, টিনের চালে পড়ে আছে। ওনারা আসলে তখনও বুঝতে পারছিলেন না যে কেন হঠাৎ করে বাসায় এই সমস্যাটার সৃষ্টি। এরপরে আরেকদিন আরেকটি ঘটনা ঘটে। রাতের বেলা একটা পুরুষ মানুষের কান্নার শব্দ ওনাদের কানে ভেসে আসে। মনে হচ্ছিল উঠোনের মাঝখানে বসে কেউ কাঁদছে। ওনারা বাসা থেকে বের হয়ে আসেন, এসে দেখেন যে ছেঁড়া লুঙ্গি, খালি গায়ে একজন খুবই বৃদ্ধ একজন মানুষ, সে কান্নাকাটি করছে। তখন ওনারা বলে যে কি হয়েছে, আপনি এত রাত্রে এখানে এসে কাঁদছেন? তখন উনি বলে, এই বাড়িটা আমার, তোরা এখান থেকে চলে যা, আর না হলে আমাদের মুক্তি দে। এই কথা বলেই উনি হেঁটে চলে যান। ওরা আসলে কোনো আগা মাথা বুঝতে পারছে না যে আসলে সে কি বললো, এই বাড়ি আমার, তোরা এখান থেকে চলে যা, না হলে আমাদের মুক্তি দে, কি বলছে। তখন ওনারা একজন বড় আলেমের শরণাপন্ন হন। বড় আলেম উনি ওজিফা করে জিনদের মাধ্যমে জানতে পারেন যে ওই যে জিনটাকে মাটিতে পুঁতে রাখা হয়েছিল, এই জিনটার আসলে কোনো অপরাধ ছিল না। বিনা অপরাধেই তাকে মাটিতে পুঁতে রাখা হয়, যেটি মিঠু শিকদারের দাদা করেছিলেন। এবং এই কারণে ওই জিনের যে আত্মীয় স্বজন, তারা যে কোনো মূল্যে ওই জিনকে মুক্ত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু মিঠু শিকদার দাদা জীবিত থাকা অবস্থায় সেটা সম্ভবপর হচ্ছিল না। কিন্তু উনি যখন স্বাভাবিকভাবে মারা গেলেন, তখন এই জিনের আত্মীয় স্বজনরা চেষ্টা করছিল যে ওই জিনকে সেখান থেকে মুক্ত করতে। তখন সেই আলেম পরামর্শ দেন যে তোমরা মাটি খুঁড়ে ওই জিনটাকে মুক্ত করে দাও, তাহলে ওরা আর তোমাদেরকে কোনো ডিস্টার্ব করবে না। কিন্তু আসলে মিঠু শিকদার দাদা যে কোথায় ওই জিনটাকে পুঁতেছিলেন, এটা কিন্তু কারো জানা ছিল না, এক্সাক্ট কোথায়। তখন ওই আলেমের মাধ্যমেই ওই জায়গার একটি আনুমানিক স্থান শনাক্ত করা হয় এবং সেখান থেকে মাটি খুঁড়তে থাকা হয়। মাটি খুঁড়তে খুঁড়তে প্রায় 10 হাতেরও বেশি মাটি খোঁড়ার পর অনেক পুরাতন একটি কাচের বোতল পাওয়া যায়। বোতলটার মুখে এক ধরনের কাপড় দিয়ে এবং বিশেষ কোনো এক ধরনের সুতা দিয়ে সেটি বেঁধে রাখা হয়েছিল। প্রথমে তো বোতলের যে ক্যাপ সেটা তো লাগানো ছিল, তার উপরে কাপড় জাতীয় কিছু দিয়ে কিছু দোয়া কালাম লিখে সেটা মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। এবং অদ্ভুত ব্যাপার যে এত বছর মাটির নিচে থাকার পরেও এই কাপড়টি নষ্ট হয়নি। তখন ওই হুজুরের উপস্থিতিতে ওই বোতলটি সকলের সামনে খোলা হয় এবং প্রত্যেকের সামনে একটি অদ্ভুত বিষয় ভেসে ওঠে। সেটা হচ্ছে, সকলে দেখেন ওই ভেতর থেকে সাদা একটি ধোঁয়ার মতো, মেঘের মতো কিছু একটা বের হয়ে বাতাসে মিশে গেল। এরপর থেকে ওই বাড়িতে আর কোনো সমস্যা হয়নি। এটি ছিল ঘটনা। Spirit, be here with me.
to me. Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক, শুনছেন ভূত.com। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। এবং আপনি দেখবেন যে ইদানিং আমরা আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু রেগুলার আমাদের হন্টেড প্লেসের ভিডিও আপলোড করছি। সো আপনি ইউ ক্যান চেক ইট আউট, এবং আশা করছি যে আপনি অনেক বেশি এনজয় করবেন। এই মুহূর্তে আরো একটা ঘটনা শোনাতে চাই। আফরান ভাই আসবেন। আমি এখন যে স্টোরিটি আমি আপনাদেরকে শেয়ার করব, স্টোরিটি বড়ই অদ্ভুত এবং আমার কাছে খুবই আজব একটি স্টোরি মনে হয়েছে। স্টোরিটির সময়কাল 1965 সাল, যার সঙ্গে ঘটেছে ওনার বাড়ি রাজবাড়ী জেলার বিনোদপুর এলাকায়। সঙ্গত কারণে তিনি তার নামটি প্রকাশ করতে চাননি। কেন নামটি প্রকাশ করতে চাননি আপনারা পুরো স্টোরিটি শুনলে বুঝতে পারবেন। তার অনুমতি নিয়ে কিন্তু তার নাম প্রকাশ না করার শর্তে আমি এই স্টোরিটি শেয়ার করার চেষ্টা করব আপনাদের কাছে। লিসেনার্স, ঘটনাটির সময় ছিল 1965 সাল। উনি সহ ওনার আরো 2 বন্ধু, এই 3 জন ওই সময়ে রাজবাড়ী সদর উপজেলার প্রাণ কেন্দ্র, একদম মানে বাজারের কাছে ইয়াসিন উচ্চ বিদ্যালয়ে ওনারা 7ম শ্রেণীর ছাত্র ছিলেন। ওনারা যে কাজটি করতেন সেটা হচ্ছে যে সময় পেলেই পদ্মা নদীর কাছে চলে যেতেন। আমাদের রাজবাড়ির যে মূল শহর সেখান থেকে প্রায় 2 কিলোমিটার পাশেই পদ্মা নদী। তবে এখন 2 কিলোমিটারের পাশে, কিন্তু আগে কিন্তু এই 2 কিলোমিটার ছিল না, এটা আরো ভিতরে ছিল। মানে এখন 2 কিলোমিটার, তার থেকে আরো 2 কিলোমিটার ভিতরে ছিল পদ্মা নদী, আরো একটু বেশি হবে আর কি, প্রায় 5 কিলোমিটারের মতো ছিল। কিন্তু 2005 সাল থেকে যে ভাঙনটা শুরু হয় তারপর থেকে আজকের রূপে এসে পৌঁছেছে। কিন্তু 2005 সাল পর্যন্ত এটি মানে এই জায়গা থেকে মূল মানে শহর এলাকা বা বাঁধের এলাকা থেকে আরো 2 কিলোমিটার ভিতরে ছিল। বাঁধ থেকে 2 কিলোমিটার ভিতরে, আর বাঁধ থেকে বর্তমানে রাজবাড়ী শহর প্রায় 2 কিলোমিটার। আবার তো ওনারা যেটা করতেন, এনারা 3 বন্ধু মাঝে মাঝে সময় পেলেই সাইকেল নিয়ে এক সাইকেলে 3 জন বসতেন, একজন চালাতেন, সামনে একজন, পেছনে একজন। এই 3 জন মিলে ওনারা সেই নদীর কাছে চলে যেতেন। নদীর কাছে একটি বিশেষ একটি জায়গায় ওনারা যেতেন। সেই জায়গাটা বড়, মানে খেলার জন্য বড় একটা মাঠের মতো ছিল। ওই জায়গাটা ওনাদের খুব পছন্দ ছিল। ওনারা ফুটবল নিয়ে যেতেন সেখানে। আর ওখানে উঁচু বালির ঢিবি ছিল, শক্ত বালির ঢিবি ছিল, সেখানে অনেকগুলো গর্ত ছিল। নদীর পাশে যে ছোট ছোট পাখি থাকে, ওই যেই পাখিগুলো দেখা যাচ্ছে আখের ক্ষেত, তারপরে গমের ক্ষেত, তারপর ধানের ক্ষেত, সরিষা, এই জায়গাগুলোতে সাধারণত ওরা খাদ্য সংগ্রহ করে। এবং ওরা কি করে, ওই বালির ঢিবির গুলোতে গর্ত করে বাসা বাঁধে। ওনারা কি করতেন, ওই বালির ওই ঢিবির ওই গর্তগুলোতে হাত ঢুকিয়ে দিয়ে সেখানে ওই পাখিগুলো ধরতেন, বাসায় নিয়ে এসে খেলতেন। আবার একদিন পরে গিয়ে ওই যেই গর্তের যে পাখি, সেই পাখি সেখানে রেখে আসতেন। এটা ছিল ওনাদের মোটামুটি খুব আনন্দের একটা বড় একটা অংশ। ফুটবল খেলার পাশাপাশি আনন্দের বড় একটা অংশ ছিল এটি। একদিন ওনারা ফুটবল খেলছিলেন। ফুটবল খেলতে খেলতে ওই দিন কোনো কারণে মাগরিবের আজান দিয়ে দেয়। ওনাদের আসলে অতটা খেয়ালই ছিল না, মানে খেলতে খেলতে এতটাই মত্ত হয়ে গিয়েছিলেন, ওনাদের হুঁশ ছিল না যে এত দেরি হয়ে গেছে। ওনারা তখন বললেন তাড়াতাড়ি বাসায় চলো, বাসা থেকে খুব রাগারাগি করবে। কারণ মাগরিবের মানে প্রত্যেকের বাসার নিয়ম ছিল সন্ধ্যার পর পরই বাসায় থাকতে হবে, তা না হলে কিন্তু কড়া শাসন করতেন তাদের বাবা মারা। এখন মাগরিবের আজান এখানেই দিয়ে দিয়েছে, যেতে তো আরো সময় লাগবে বাসায় যেতে সাইকেল চালিয়ে। এই জন্য তাড়াহুড়া করে ওনারা সেখান থেকে চলে আসছে। কিন্তু হঠাৎ করে ওনারা খেয়াল করলেন যে পথ দিয়ে আসছিলেন সামান্য একটু 20-30 গজ আগানোর পরে হঠাৎ করে দেখলেন যে সেখানে একটি ছোট খালের মতো, ছোট্ট একটা খাল, মানে ডোবার মতো, সেখানে স্বচ্ছ পানি,
এবং সেখানে বড় বড় 3টা নৌকা। এবং আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে সেই পানিতে এমন ভয়ঙ্কর ঢেউ হচ্ছিল, এটা দেখে ওনারা 3জনই ভয় পান। আর ঢেউয়ে ওই 3টা নৌকা মানে মনে হচ্ছিল যে ভেঙে চলে যাবে, এমন একটা অবস্থা। কিন্তু ওনারা 3জন বলা বলি করছিলেন যে এতদিন ধরে এখানে আসছি, কই আমরা তো কখনো এই পাশে এরকম ছোট কোনো ডোবা দেখতে পাইনি। আর এই অদ্ভুত টাইপের 3টা নৌকা, এই নৌকাগুলো আকারে ছিল বেশ বড় এবং দেখতে অনেকটা সাম্পানের মতো ছিল বলে আমাকে যে আঙ্কেল ঘটনাটি শেয়ার করেছেন তিনি বলেছেন। এই টাইপের নৌকা কিন্তু নদীতে চলে না, এবং ওনারা এই টাইপের অদ্ভুত নৌকা এবং সুন্দর নৌকা ওনারা কখনো দেখেননি। তো ওনারা দেখছেন যে ওই সময় যেহেতু শীতকাল ছিল আর নদী ছিল শান্ত, কিন্তু শান্ত নদী কিন্তু কোনো বাতাস নেই, তার ঠিক এই পাশেই এই ডোবার মধ্যে এত স্রোতের মতো এত ঢেউ কেন? আর এই নৌকাগুলো কোথা থেকে আসলো? আগে তো ওনারা কখনো দেখেননি। এটা দেখে ওনারা 3জনই খুবই অবাক হন। ওনারা চিন্তা করেছেন হয়তো আমাদের নজর এড়িয়ে গেছে, কিন্তু এরকম তো হওয়ার কথা না। 1জন 2জন 3জনেরই কি নজর এড়িয়ে যাবে? এরকম তো হওয়ার কথা না। ওনারা 3জন কথা বলতে থাকেন যে ঘটনা কি। তখনও যেহেতু সদ্য সন্ধ্যা লেগেছে, মাগরিবের আজান দিয়ে তখন একটু হালকা আলো ছিল। হঠাৎ করে ওনারা দেখেন যে এই যে ডোবার মতো যে জায়গাটি, এই পানির নিচ থেকে একটি সাদা জুব্বা পরা, সাদা দাড়ি পাগড়ি পরা একটি লাশ ভেসে উঠেছে। ওনার লাশটি দেখে 3জনই খুব ভয় পান। কি ব্যাপার, হঠাৎ লাশ ভেসে উঠলো কোথা থেকে? আর কোনো বাতাস ছাড়াই এরকম স্রোত, অদ্ভুত নৌকা এবং এমন একটি ডোবা যেটা আগে ওনারা কখনো দেখেননি, অথচ বছরের পর বছর ধরে ওনারা এখানে আসছেন। তখন 3জনই বেশ সাহসী ছিলেন এবং 3জন নামাজ কালামও পড়তেন। তখন 3জনই পরামর্শ করলেন যে আচ্ছা এই লাশটাকে আমরা এখানে রেখে চলে যাব, কারণ আশেপাশে আখের ক্ষেত, গমের ক্ষেত, পাটের ক্ষেত, সরিষার ক্ষেত এগুলো রয়েছে, সেখানে শিয়ালের উপদ্রব রয়েছে ব্যাপক। আমরা যদি এই লাশটি এখানে রেখে চলে যাই তাহলে তো শিয়াল আসতে পারে, এই লাশ ক্ষত বিক্ষত করতে পারে, টেনে হিচড়ে নিয়ে যেতে পারে। এভাবে তো একটা লাশের অবমাননা হতে দিতে পারি না আমরা। তাহলে কি করা যায়? এদিকে সন্ধ্যা লেগে গেছে, কিন্তু ওইখান থেকে আশেপাশে জনবসতি, যে মানে কাছের ঘরও প্রায় 1 কিলোমিটার দূরে ছিল। এখন ওনারা সেখানে গিয়ে তাদেরকে ডেকে আনার তো সময় নেই। তখন ওনারা পরামর্শ করলেন যে আমরা একটি কাজ করি, এই লাশটি আমরা নিয়ে এই যে পাশে যেই বালির ঢিবিটা আছে সেইখানে মোটামুটি আমরা গর্ত করে এখানে আপাতত মাটি চাপা দিয়ে রাখি। আগামীকালকে সকালবেলা আমরা আমাদের গার্জিয়ানদেরকে বলে তাদেরকে নিয়ে আসব, তখন দেখবো যে এটার কি করা যায়, কিভাবে জানাজা দেয়া যায়। কিন্তু এখন একটু রাখলে পরে শিয়াল এটাকে মানে আক্রমণ করবে লাশের উপর। তখন ওনারা যেটা করেন, ওনাদের কাছে তো গর্ত করার মতো কিছু ছিল না, ওনারা আখের খেতে গিয়ে শক্ত দেখে 3টা আখ ভাঙেন। ভাঙার পরে ওই আখ দিয়ে ওনারা বালিতে গর্ত করতে থাকেন। 3জন গর্ত করে 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 বেশ গর্ত করেন এবং ওই লাশটি বিসমিল্লাহ বলে ওই গর্তের মধ্যে রেখে আপাতত মাটি চাপা দিয়ে ওনারা দ্রুত বাসায় চলে আসেন। বাসায় আসার পরে ওনারা চিন্তা করছেন বাসায় আসার পরে যদি এই লাশের ঘটনা বলি তাহলে বাসা থেকে রাগারাগি করতে পারে, ভয় পেতে পারে। তা আজকে আমরা বলবো না, আমরা সকালে বলবো। ওই চিন্তা করেন বাসায় যাওয়ার পর তাদেরকে রাগারাগি করা হয়, তাদের পিতামাতা রাগারাগি করেন যে এত দেরি হলো কেন। তো ওনারা কিছু বলেননি, বলছে খেলতে খেলতে দেরি হয়ে গেছে। ওই দিন মানে ওই রাত্রে 3জনই একই স্বপ্ন দেখেন। এই যে যেই মুরব্বীর লাশকে ওনারা দাফন করেছিলেন, স্বপ্ন দেখছেন যে এই লাশটি তাদের সাথে কথা বলছে, তাদেরকে বলছে তোমরা অনেক ভালো একটা কাজ করেছো, কিন্তু যেটা দেখেছো, যা করেছো এটা কাউকে আর বলো না, যতটুকু হয়েছে এটাই শেষ। তো এই 3জনই একই স্বপ্ন দেখেন। পরের দিন স্কুলে এসে 3জনই বলাবলি করতে থাকেন যে আমরা তো এই স্বপ্নটা দেখলাম। এখন যেহেতু বলতে নিষেধ করেছে, অন্য 2জন বলে যে তাহলে আমরা আর এই ঘটনা কাউকে না বলি। কিন্তু আমাকে যে ঘটনাটি তিনি শেয়ার করেছেন, ওনার আসলে ওনার মানে এই স্বপ্নটি দেখার পরে বা আশেপাশের এনভায়রনমেন্টটা যেহেতু উনি দেখেছিলেন ওই সময়, ওনার চেহারায় একটা ভয়ের ছাপ ছিল। উনি ভালো করে বাসায় সকালেও নাস্তা করেননি, দুপুরবেলা খেতে পারছিলেন না। আর পরিবার থেকে বলা হয় কি হয়েছে, উনি প্রথমে বলতে চাচ্ছিলেন না, কিন্তু পরিবারের চাপাচাপিতে উনি ঘটনাটি সবিস্তারে বর্ণনা করেন যে এই ঘটনা।
তখন ওই আঙ্কেলের বড় দুই ভাই এই ঘটনাটি শোনার পরে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো তোমরা একটা ভালো কাজ করছো, তাহলে লাশটা ওইভাবে রাখলে তো শিয়াল আবারও সেখানে অ্যাটাক করবে, তাহলে আমরা সেখানে যাই, গিয়ে ওই লাশটি যথাযথভাবে সেখান থেকে রিমুভ করে স্থানীয় লোকজন ডেকে প্রসিডিউরস মেনটেন করে জানাজা পড়িয়ে আমরা তাকে সুন্দরভাবে দাফন করে আসি। একজন মৃত ব্যক্তির তো এটা একটা অধিকার। তখন যেই চিন্তা সেই কাজ, উনি তার দুই বড় ভাইকে সাথে নিয়ে যান এবং আরো কয়েকজন মুরব্বীকে সাথে নিয়ে যান। যাওয়ার পরে আগে যে কাজটি করেছিলেন সেটা হচ্ছে যে যাওয়ার আগেই একদম কাছাকাছি যেই ঘর বাড়িগুলো ছিল ওখানে, সেই বাড়ির থেকে কয়েকজনকে ডেকে নিয়ে গেছেন সেখানে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওখানে যাওয়ার পর সেই গর্তটাও নাই, সেই 3টা নৌকাও নাই, এবং এই যে বালিয়াড়িটা দীর্ঘদিন ধরে ছিল, বালিয়াড়ি বলতে বোঝায় বালুর উঁচু ঢিবি, সেটাও নাই। সেটা তো নাই, বরং বালিয়াড়িটা যেখানে ছিল, বালুর যে ঢিবি ছিল, সেই জায়গাটাতে মোটামুটি ঘাস, মনে হয় এখানে কখনো বালির স্তূপ ছিলই না, সেখানে ঘাস জন্মে গেছে। উপস্থিত সবাই বলে কি ব্যাপার, তোমাদের সেই কই আর সেই বালির ঢিবি কই? বলে যে এখানেই তো বালির ঢিবি ছিল। এই স্থানীয় লোকজন বলছে যে হ্যাঁ, এখানে তো আমরা বালির ঢিবি দেখেছিলাম, কিন্তু এই বালির ঢিবিটা এখন দেখছি না কেন, এখানে তো বালির ঢিবি ছিল, কোথায় গেল? স্থানীয় লোকজন অবাক হন, কিন্তু সবাই বলেন যে এইখানে কখনোই কোনো ডোবার মতো ছিল না, কোনো গর্তের মতো ছিল না যেখানে পানি বা নৌকা থাকতে পারে। এটা ছিল একদম মাটির। এবং সত্যি তাই, ওখানে আশেপাশে কিন্তু কোনো ধরনের কোনো ডোবা বা গর্ত খুঁজে পাওয়া যায় না। তাহলে ওনারা 3জন আসলে ওই যে 3টা নৌকা বা গর্ত, এটা আসলে কি দেখেছিলেন? কেনই বা একটা লাশ দেখলেন? সেই লাশটি ওনারা পাশে বালির ঢিবির ওখানে গর্ত করে সেইটা রেখে দিলেন। হঠাৎ করে বালির ঢিবিটা কেন গায়েব হয়ে গেল? এই প্রশ্নের উত্তর কিন্তু আজও উনি খুঁজে ফেলেন। কিন্তু ঘটনাটি এখানেই শেষ নয়। ওই দিন রাত্রে ওই আঙ্কেল স্বপ্নে দেখেন যে ওই সেই সাদা জুব্বা পরা দাড়িওয়ালা ওই লাশটি এসে ওই আঙ্কেলকে বলছেন যে একটি তো কথা গোপন রাখতে বললাম, সেটিও রাখতে পারলি না। এই কথাই বলেই সে অদৃশ্য হয়ে যায় এবং তার ঘুমও ভেঙে যায়। এরপরে উনি মানে স্বাভাবিকভাবেই বড় হয়েছেন, লেখাপড়া শেষ করেছেন। উনি কিন্তু রেলে চাকরিও করেছেন। 4-5 বছর চাকরি করার পর উনি পারিবারিক একটা কারণে চাকরি নিজের স্বেচ্ছায় ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পর উনি চাকরি করতেন আপনার খুলনাতে ওনার পোস্টিং ছিল। খুলনা থেকে উনি তারপরে যশোরে পোস্টিং নেন এবং যশোর থেকে উনি অবসরে যান বলতে চাকরিটা ছেড়ে দেন। পরে উনি আবার রাজবাড়িতে চলে আসেন। রাজবাড়িতে চলে আসার পর উনি পারিবারিক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েন। উনি বিয়ে করেন, কিন্তু দুঃখজনক ব্যাপার ওনার সংসার লাইফ ছিল মাত্র 3 থেকে 4 বছরের। ওনার একটা সন্তান হয়েছিল, সেও শিশু বয়সে মারা যায়, আর কোনো সন্তান হয়নি। এবং 3-4 বছর পরে ওনার সংসার ভেঙে যায়, ডিভোর্স হয়ে যায় এবং আজ পর্যন্ত প্রায় 30 থেকে 35 বছর আজ পর্যন্ত উনি একাকী জীবনযাপন করছেন। এবং উনি বয়স হয়ে গেছে। মাঝে মাঝে উনি বলেন যে ওই ঘটনাটি আমি যদি না বলতাম, কাউকে শেয়ার না করতাম, হয়তোবা আমার জীবনটা ভিন্ন রকমের। এখন লিসেনার্স আপনাদের কাছে মনে হতে পারে যে তাহলে ওই যে 2জন ছিল, ওই 2জনের কি অবস্থা? তাদের কি একই রকম ঘটনা ঘটেছিল? না, তারা কিন্তু এই ঘটনাটি ওইভাবে কাউকে তারা বলেননি। তার এই 2জনই এখনো জীবিত আছেন। একজন বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং আরেকজন ইঞ্জিনিয়ার। উনি বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে একজন নামকরা একজন ইঞ্জিনিয়ার। যদিও তাদের উভয়েরই বয়স হয়ে গেছে, কিন্তু এই 3জনই এখনো জীবিত আছে। কিন্তু ওই 2জন বেশ প্রতিষ্ঠিত তারা তাদের কাজে। কিন্তু যে আঙ্কেল বলেছেন উনি কিন্তু খুব কষ্টে দিনানিপাত করছেন। ওনাকে আমি চেষ্টা করেছিলাম ওনার একটা ভিডিও, একটা ক্লিপ যেন আমি আপনাদেরকে দেখাতে পারি, কিন্তু উনি রাজি হননি। আশা করি বুঝতে পারছেন যে উনি কেন ওনার পরিচয়টা প্রকাশ করতে রাজি হন। এতটুকু বলি, ওনার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকায়। ঘটনাটি খুবই অদ্ভুত, আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। তো
তো এমনও হয় কিনা আমার মাঝে মাঝে আমার মনে হয়েছে যে এটাও ঘটতে পারে, কারণ একদম চাক্ষুষ মানে আমি দেখলাম তাকে, নিজে ঘটনাটি শেয়ার করলেন। অনেক সময় অনেকের গল্প শুনে শুনে আমরা বলি যে অমুকের সাথে ঘটেছে, তমুকের সাথে ঘটেছে, কিন্তু এটা একদম আমি যার সঙ্গে ঘটেছে তিনি নিজে আমাকে শেয়ার করেছেন। আপনাদের কেমন লেগেছে আমি জানি না, কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে কখনো যদি আমরা স্বপ্নে কোনো বিষয় দেখি এবং সেই বিষয়টি যদি আমাদের গোপন রাখতে বলা হয়, আমাদের উচিত সেটা গোপন রাখা। আমি আবার আপনাদের সামনে চমৎকার একটি স্টোরি নিয়ে চলে এসেছি, আশা করি সবার ভালো লাগবে। এখন যে স্টোরিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটি আমার জেলা রাজবাড়ী, সেই রাজবাড়ির কালোখালী উপজেলার একটি ঘটনা। কালোখালী নিয়ে কিন্তু এর আগেও আমি বেশ কিছু স্টোরি শেয়ার করেছি, এটা আরেকটি ঘটনা আমি আপনাদের সামনে শেয়ার করব। এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল উনি পেশায় একজন ট্রাক চালক। সময় ছিল 2017 সাল এবং ঠিক এই জুলাই মাসের মাঝামাঝি একটি সময় ছিল। আমরা জানি জুলাই মাসটা কিন্তু বর্ষাকাল। আলাউদ্দিন ট্রাক ড্রাইভার এবং তার হেল্পারের নাম ছিল আব্দুল লতিফ। আলাউদ্দিন ট্রাক ড্রাইভার যেই কাজটি বেশি করতেন সেটি হচ্ছে কুষ্টিয়ায় যে অনেক অটো রাইস মিল রয়েছে আমরা জানি, এই অটো রাইস মিলগুলো থেকে ট্রাকের চাল লোড করে ঢাকার কারওয়ান বাজার এবং শ্যাম বাজারের উনি পৌঁছে দিতেন। এই আলাউদ্দিন ট্রাক ড্রাইভার এমনই জুলাই মাসের এমন একটি দিনে, উনি ঠিক তারিখটা ওনার মনে নাই, তো বলেছেন জুলাই মাসে, এতটুকু মনে আছে, বর্ষাকাল ছিল। এমনই একটি দিনে উনি দিনের বেলা ওখানে পৌঁছান। দিনের বেলা ট্রাক মাল লোডেড হয়। রাত মোটামুটি 11টার দিকে উনি ট্রাক নিয়ে রওনা করেন কুষ্টিয়া থেকে। উনি যখন রওনা করেন কুষ্টিয়া থেকে, যখন উনি কালোখালীতে এসে পৌঁছানোর পর ওখান থেকে বেশ মোটামুটি লোকালয় পার হয়ে এমন কিছু জায়গা আছে, দীর্ঘ পথের আশেপাশে কোনো বাজার বা কোনো কিছু সেখানে দেখা যায় না। প্রায় বেশ মানে খুব বেশি না, তারপরেও বেশ কয়েক কিলোমিটারের মধ্যে এরকম আছে আর কি। এমন একটি জায়গায় উনি চলে আসেন ট্রাক চালাতে চালাতে। ওর পাশে তার হেল্পার ছিল আব্দুল লতিফ, তার সঙ্গে গল্প করছিল। আর ট্রাকটা ছিল কিন্তু খুব লোডেড ট্রাক, মানে মালে পরিপূর্ণ ছিল। আমরা জানি লোডেড ট্রাক কিন্তু হঠাৎ করে ব্রেক করা যায় না, একটু দূর থেকেই মানে গতি কমিয়ে কমিয়ে আনতে হয়। কিন্তু আলাউদ্দিন ট্রাক ড্রাইভার হঠাৎ করে ওই লোডেড ট্রাকই ব্রেক করে বসে, মানে হার্ড ব্রেক করে। তখন তার যে হেল্পার আব্দুল লতিফ বলে, ওস্তাদ কি হলো, হঠাৎ করে এরকম হার্ড ব্রেক করলেন কেন? তখন আলাউদ্দিন ট্রাক ড্রাইভার বলেন, সামনের দিকে তাকিয়ে দেখ। তখন আব্দুল লতিফ সামনের দিকে তাকিয়ে দেখে আর মাত্র 20 গজ সামনে কোনো রাস্তা নেই, নিকষ অন্ধকার, ট্রাকের হেডলাইটের আলো সেখানে পৌঁছাচ্ছে না। এমন একটি দৃশ্য সে দেখে। দেখার পরে তখন আব্দুল লতিফ বলে, ওস্তাদ এই পথে তো আমরা এর আগেও অনেকবার এসেছি, কই এমন তো কখনো দেখি নাই, আর এমন ভুল তো আমাদের কখনো হয়নি, ঘটনাটা কি ভুল পথে কি চলে আসলাম? তখন আলাউদ্দিন ট্রাক ড্রাইভার আব্দুল লতিফকে বলে, তুই টর্চ লাইটটা নিয়ে একটু নিচে নেমে দেখ আসলে সামনে কি আছে, নাকি ভুল পথে চলে আসছে। ভুল তো হতেই পারে, কিন্তু এমন ভুলটা কিন্তু কখনো হয় না। তখন আব্দুল লতিফ একটি টর্চ লাইট নিয়ে নিচে নামার পর সে সামনে একটু এগিয়ে যেতে থাকে। আসলে কি, হঠাৎ করে আলাউদ্দিন ট্রাক ড্রাইভার চিৎকার করে ওঠে গাড়ির মধ্যে থেকে, যে এই লতিফ আর সামনে যাস না, আল্লাহর দোহাই লাগে আর সামনে যাস না। কিন্তু তার কোনো কথাই কিন্তু আব্দুল লতিফের কানে যাচ্ছিল।
এদিকে ভেতর থেকে চিৎকার করতে থাকে, কোনো কথা, খুব বেশি দূরে ছিল না কিন্তু একদম প্রায় কাছাকাছি ছিল, কিন্তু কোনো কথা আব্দুল লতিফ সে শুনতে পাচ্ছে না। তখন আলাউদ্দিন উনি যেটি করেন সেটা হচ্ছে উনি ট্রাক থেকে নেমে পড়েন এবং উনি যতটুকু দোয়া কালাম জানতেন সেগুলো চিৎকার করে পড়তে পড়তে আব্দুল লতিফের দিকে এগিয়ে যান। আব্দুল লতিফের দিকে এগিয়ে যান এবং কাছে গিয়ে উনি আব্দুল লতিফের কাঁধে হাত দিয়েছে। তখন আব্দুল লতিফের মনে হলো, মানে আলাউদ্দিন ট্রাক ড্রাইভারের কাছে মনে হলো আব্দুল লতিফের শরীরে প্রচন্ড একটা ঝাঁকুনি দিল। ঝাঁকুনি দেওয়ার পরে আব্দুল লতিফ পিছন দিকে ঘুরে তাকায়, বলে, ওস্তাদ কি হয়েছে? বলে, তুই কোন দিকে যাচ্ছিলি? বলে, আমি তো আমার বাবা মার কাছে যাচ্ছিলাম। বলে, বাবা মা? তোর তো বাবা মা অনেক আগে মারা গেছে শুনেছি। তখন আব্দুল লতিফের হুঁশ ফেরে যে আসলেই আমার বাবা মা তো অনেক আগে মারা গেছে, তাহলে আমি কাকে দেখছিলাম সামনে? তখন বলে, ওস্তাদ আমি তোমার সামনে বাবা মাকে দেখছিলাম, আসলে তোমার বাবা মা মারা গেছে, আমি কাকে দেখছিলাম? তখন আব্দুল লতিফ আলাউদ্দিন ড্রাইভার তাকে বলে যে, আরে পাগল, আমি গাড়ির মধ্যে থেকে দেখি বিশাল একটা মানে মহিলার মাথা মানে হা করে আমাদের ট্রাক থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল আমাদের ট্রাকটা সরাসরি তার মুখের মধ্যে চলে যাবে, সে খেয়ে ফেলবে। আমি যখন এটা দেখলাম ভালো করে তখনই চিৎকার করে তোকে ডাকছিলাম, কিন্তু আব্দুল লতিফ কিন্তু সেই ডাকটি শুনতে পাচ্ছিল না। তাদের এই কথা যখন হচ্ছিল এমন সময় একটা প্রচন্ড বিদঘুট একটি হাসির শব্দ এদের দুজনেরই কানে আসে এবং সে শব্দটা মিলিয়েও যায়। এবং তখন এই যে একটু আগে দেখছিল সামনে নিকষ অন্ধকার, তখন কিন্তু দেখছে যে না, সামনে রাস্তা রয়েছে, তার মানে তারা ঠিক পথেই রয়েছে। এমন একটি ভয়ঙ্কর ঘটনা যখন আলাউদ্দিন ড্রাইভার এবং আব্দুল লতিফ প্রত্যক্ষ করে, তখন আসলে সামনের দিকে গাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো শক্তি তাদের আসলে ওইভাবে ছিল না। কিন্তু এই যে নিকষ অন্ধকারটা কেটে যাওয়ার পিছনে আরেকটা কারণ রয়েছে, কারণ আলাউদ্দিন ড্রাইভার এবং আব্দুল লতিফ দুজনেই খেয়াল করছিলেন পেছন থেকে আরেকটি ট্রাক আসছিল। হয়তোবা এই কারণে ওই ভয়ঙ্কর মূর্তিটি সেখান থেকে সরে গেছে, এমনটা হতে পারে। তো যাই হোক, তখন যেটা করে সেটা হচ্ছে যে ওনাদের আসলে গাড়ি চালানোর মতো কোনো অবস্থা সময় কারোরই মানে মানসিক অবস্থা বা শারীরিক সক্ষমতা, পুরো শরীর দুইজনের কাঁপছিল। তারপরও তারা যখন একটু স্বাভাবিক হয়, তখন যেহেতু সকালের মধ্যে মালগুলো পৌঁছাতে হবে, তখন আস্তে আস্তে গাড়ি নিয়ে সামনের দিকে যেতে থাকে এবং সহি সালামতে ঢাকায় পৌঁছে যায়। পরবর্তীতে আবার যখন ওই রাস্তা দিয়ে আসছিল, দিনের বেলা আসছিল আলাউদ্দিন ড্রাইভার, তখন উনি আশেপাশে কিছু লোকদের ট্রাক থামিয়ে আশেপাশে কিছু লোকদের সাথে কথা বলে, মানে মুরব্বী টাইপের লোকদের সাথে কথা বলে এবং পুরো ঘটনা তাদেরকে শেয়ার করে। তখন স্থানীয় মুরব্বীরা বলেন যে এই ধরনের ঘটনা সাধারণত ট্রাক ড্রাইভার, মোটরসাইকেল আরোহী এবং প্রাইভেট কারের যারা মানে ড্রাইভার বা মাইক্রো ড্রাইভার এদের সাথে ঘটে। নর্মালি বাসের ড্রাইভারের সাথে কম ঘটে, যেহেতু বাসে অনেক যাত্রী থাকে, ড্রাইভার পাশে হেল্পার আছে, গাইড আছে, তাদের সাথে কথা বলতে থাকে, এই জন্য দেখা যাচ্ছে বাস ড্রাইভারের সাথে কম ঘটে। তো ট্রাকে যেহেতু কম লোক থাকে, ড্রাইভার আর তার হেল্পার থাকে, বা সর্বোচ্চ 3 জন থাকে, এর ভিতরে দেখা যাচ্ছে একজন ঘুমাচ্ছে, আবার অনেক সময় 2 জনই ঘুমাচ্ছে, ড্রাইভার একা গাড়ি চালাচ্ছে, এই জন্য অনেক সময় তারা এই বিষয়টা দেখে। এবং এই ঘটনাটা মাঝে মাঝেই নাকি দেখা যায় এবং এটা অনেক পুরাতন ঘটনা। ওই রাস্তায় যারা ট্রাক চালান বা এই টাইপের গাড়ি চালান, তারা মাঝে মাঝে এই ধরনের ঘটনা প্রত্যক্ষ করেন এবং অনেকেই নাকি মানে গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্টও করে। এই কালুখালী থেকে এই রোডটাতে অনেকে এরকম উল্টাপাল্টা দেখে অনেকে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্টও করে। আপনারা কিন্তু অনেক সময় এই রুটে বেশ কিছু অ্যাক্সিডেন্টের খবর আপনারা শুনবেন বিভিন্ন সময়। সবগুলো যে এই কারণে হয় তা কিন্তু না। বিশেষ করে রাতের বেলা স্থানীয় অনেকেই বলেন যে এই ধরনের ঘটনার কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটে। তো এই ঘটনাটি
আমি যখন কালেক্ট করি, তো এটা যে সত্যতা, এই সত্যটা যাচাইয়ের চেষ্টা করি, এবং আমার পরিচিত যারা ভূত এফএমের যারা লিসেনার আছেন ওখানে, তাদের সঙ্গে আমার পরিচয় আছে, যাদের কাছ থেকে আমি এর আগেও গল্প শেয়ার করেছিলাম, তাদের কাছেও এই ধরনের ঘটনার সত্যতা আমি পেয়েছি। বিশেষ করে রাতের বেলা এই রুটে চলাফেরার সময় এই ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।